কি ব্যাপার, আওয়াজ হচ্ছে কোথায়, এত ইকো আসছে? শোন, যেটা বলছিলাম আমি, যে তুই এখানে কম্পটন শিফটটা বার করলি, ডেল্টা ল্যামডা কত, এইচ বাই এম নট ই সি ওয়ান মাইনাস কস থিটা, ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? হ্যালো? খুব ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাকে এখানে বলো, ম্যাক্সিমাম কখন হয়? যখন টু ল্যামডা সি। কিন্তু এই টু ল্যামডা সি তার ভ্যালু কত হবে? ল্যামডা সি মানে যদি 0.02 অ্যাংস্ট্রম, তাহলে হার্ডলি 0.05 অ্যাংস্ট্রমের মতো। এবার তুমি ধরো যে তুমি ফেলেছো হচ্ছে একদম একটা রেড লাইট, বা ধরো তার থেকেও বড় ওয়েভলেন্থ, 4000-5000 অ্যাংস্ট্রমের। তা করেসপন্ডিং টু দ্য ইনসিডেন্ট লাইট যদি 4000-5000 অ্যাংস্ট্রম হয়, হাউ ক্যান ইউ ডিটেক্ট দিস 0.05 অ্যাংস্ট্রম? পারবে তুমি ডিটেক্ট করতে তার জায়গাতে? মানে ম্যাক্সিমাম চেঞ্জ হতে পারে এইটা, এর বেশি ডিটেক্ট করা যাবেই না। আর যেখানে তুমি ফেলছো হচ্ছে যে ল্যামডা, সেই ল্যামডাটা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম ধরে রাখো, ধরে নাও। তাহলে কম্পেয়ার টু 5000 অ্যাংস্ট্রম, কম্পেয়ার টু বলছি, কথাটা বুঝো বোঝো ব্যাপারটা, কম্পেয়ার টু 5000 অ্যাংস্ট্রম, যদি তোমার এখানে একটা ডিটেক্টরও থাকে যে ইন্টেন্সিটি মেজার করছে, ওই সিম্পলেশন ডিটেক্টর, সেই 5000কে আগে দেখবে নাকি 0.05 কে আগে বুঝতে পারবে? কি দেখবে সে? অত ক্ষমতা আছে ওই ছোট্ট জিনিসটাকে বোঝার, কম্পেয়ার টু 5000? কি মনে হয় সাধারণ লজিকে কি বলে? না। হবে না, সম্ভব না তো। একটা মনে করো একটা বড় হাতি আছে, তার পাশে একটা পিঁপড়ে বসে আছে, আর তোমার কাছে একটা আহ, তুমি চিড়িয়াখানার লোক, ওই পিঁপড়েটাকে খুঁজেই পাবে না, হাতিকে নিয়ে বাড়ি চলে যাবে। একদম সেম। হোয়াট এভার মে বি দ্য ডিটেকশন, detector size or detection accuracy or detection instrumentation development, it cannot detect this amount of small change compared to the high degree of incident wavelength such as 5000 angstrom. তার মানে তার কনক্লুশনটা হলো, যদি তুমি ডিটেক্ট করতে না পারো, সেক্ষেত্রে তুমি বলবে যে কম্পটন এফেক্টটা হচ্ছে না, বা হচ্ছে না এই কথাটা বলা ভালো, যে তখন ইনসিডেন্ট ওয়েভলেংথ আর স্ক্যাটার্ড ওয়েভলেংথ তোমার কাছে এক হয়ে গেছে। তার মানে আবার তুমি চলে যাচ্ছ ক্লাসিক্যালের দিকে, আর ক্লাসিক্যাল চলে যাওয়া মানে আবার তুমি চলে যাচ্ছ রিয়েল স্ক্যাটারিং এর দিকে বেসিক্যালি। আর এবার তুমি ভাবো না, এই যে ল্যামডা যখন 5000 অ্যাংস্ট্রম বলছি, সেটা অনেকটা সেই আমাদের ছোটবেলাকার লাল মানে লাল আলোর কত হয় ওয়েভলেন্থ, এরকম রেঞ্জেরই তো হয়, 4000-5000 অ্যাংস্ট্রমে। আর তখন তুমি তো, আর সেটাই তুমি তো চোখে দেখতে পাও না আকাশের মধ্যে, যখন বিকেলবেলা লাল হয়ে আসছে, সকালবেলাটা লাল হয়ে থাকে সূর্য যখন ওঠে বা ডোবে, দেখতে পাও তো চোখে? খুব বড় ওয়েভলেন্থ বলতে চোখে হ্যাঁ দেখা যায় দূর থেকে। আর সেটাকে তো বলে রে বোকা, যখন তুই ছোটবেলা পড়েছিলি ক্লাস 9-10-এ, দ্যাট ইজ কল অ্যাকচুয়ালি রিয়েল স্ক্যাটারিং, বলে না? অনেক হ্যাঁ বইতে দেখবি লেখা থাকে। তার মানে ওইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসছে। অর্থাৎ আমার কথা বলার উদ্দেশ্যটা হলো যে ইফ ইউ গেট ব্যাক দ্য ক্লাসিক্যাল পিকচার ফ্রম দ্য কোয়ান্টাম ওয়ান, ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য ওয়েভলেন্থ। বা উল্টো ভাবে এটাও বলা যায় যে ইফ ইউ ওয়ান্ট অনলি দ্য কোয়ান্টাম পিকচার টু বি রিটেইনড, তাই তোমাকে কিন্তু ইনসিডেন্ট মানে রেডিয়েশন ফ্রিকোয়েন্সিটাকে হাই লেভেলে রাখতেই হবে। অর্থাৎ হাই লেভেলে তোমার ক্লাসিক্যাল চাপা পড়ে যায়, কোয়ান্টাম পিকচারটা বেরিয়ে আসে, মানে পার্টিকেল পিকচার চলে আসে। আর লো ফ্রিকোয়েন্সি বা হাই ওয়েভলেন্থ থাকলে পরে পার্টিকেল পিকচার চাপা পড়ে যায়, তখন ওয়েভ পিকচারটা ডমিনেট করে। বোঝা গেল কনক্লুশনটা পুরোপুরি? হ্যাঁ এই হচ্ছে আসল কিন্তু পুরো ব্যাপারটা। কারণ আমার দুটো এফেক্ট কিন্তু আমি ডিসকাস করলাম। একটা কথা বলি, এখান থেকে 2-3টে কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞেস করে, যে এটা তোমরা বাড়িতে পড়তেই পারো, যে গ্রাফিক্যালি এক্সপ্লেইন দ্য ভ্যারিয়েশন অফ, এগুলো যেন কি দেয় কোশ্চেন গুলো পরীক্ষাতে, এগুলো আমি পরীক্ষার কোশ্চেন গুলো অতটা আমার মনে পড়ে না। ল্যাম ডেল্টা ডেল্টা ল্যামডা বাই থিটার একটা ভ্যারিয়েশন পরীক্ষায় জিজ্ঞেস করে, ওই কসের মতো ভ্যারিয়েশন যেটা হবে আর কি। এগুলো পরীক্ষার পারপাসে, এটার সঙ্গে আমার ফিজিক্সের অতটা ইম্পর্টেন্সই নেই বলে আমি কিছু বলছি না। এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে গ্রাফিক্যাল প্লট দিস থিং এক্সপ্লেন, এগুলো বাড়িতে একটু দেখবে ভালো করে। সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে রিলেট থিটা অ্যান্ড ফাই। থিটা মানে কি স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা, ফাই মানে ছিল যে সেইটা অ্যাঙ্গেল অফ রিকয়েল। অবশ্যই রিলেট মানে আরবিটারি রিলেট করে দিলে কস থিটা কস ফাই তা না, তোমাকে নিশ্চয়ই ওখানে ইন টার্মস অফ নিউ এর টার্মসে নিশ্চয়ই তোমাকে করতে হবে, নিউ অ্যান্ড এইচ ওখানে থাকবে। আমি কোশ্চেনগুলো না হয় পরে পাঠিয়ে দিচ্ছি। আর একটা কোশ্চেন আসে যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য
রিকয়েল ইলেকট্রন অ্যান্ড দ্য ইনসিডেন্ট এনার্জি অফ দ্য ফোটন, মানে E/K, এটা অনেক সময় বার করতে দেয়, সেখানেও থিটা ফাই এর কোনো ফাংশন চলে আসবে। ঠিক আছে, এগুলো পরীক্ষার পারপাসে কোশ্চেন, স্টাডি করো যে কোনো বইপত্র, সেটা এই কোশ্চেনের জন্য তুমি যে কোনো বই দেখতে পারো। আমার কাছে কোশ্চেনটা চেয়েও ইম্পর্টেন্ট বেশি হচ্ছে মানে আমার এই ক্লাসটার জন্য ফিজিক্সটাকে বোঝা, কারণ তুমি তো বাড়িতে কোশ্চেন স্টাডি করতেই পারো, না বুঝতে পারলে অবশ্যই বলবে, কোনো কোশ্চেন পারছো না যখন, আমি বরং কোশ্চেনটা পরে না হয় একসময় পাঠিয়ে দিচ্ছি। তাহলে একটা ব্যাপার ক্লিয়ার হলো যে কোয়ান্টাম পিকচার বুঝতে গেলে প্রথমে প্ল্যাঙ্ক এসেছিল টু ডিসকাস দ্য অরিজিন অফ রেডিয়েশন, তখন তোমাকে এনার্জিটাকে কোয়ান্টাইজ হিসেবে বলতে হচ্ছিল, আর সেখানেও আমি দেখেছিলাম যে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে গেলে পরে তখনই এই পিকচারটাকে তোমাকে আনতেই হয়। সেকেন্ড আমি বললাম যে যখন ইউ আর ডিলিং উইথ ইন্টারাকশন বিটুইন এনার্জি রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, তখনও তোমাকে কোয়ান্টাম পিকচার আনতে হচ্ছে ইন দ্য হাই ফ্রিকোয়েন্সি ডোমেইন। আবার তাহলে লোকে এটাই বারবার জিজ্ঞেস করছে, তাহলে কি লো ফ্রিকোয়েন্সিতে কোয়ান্টাম পিকচার থাকে না? থাকে, কিন্তু কি ব্যাপারটা হয় বোঝা যায় না, বোঝাটা মুশকিল। কেন বোঝাটা মুশকিল? একটা ফ্যাক্টরটার জন্য, দ্যাট ইজ এইচ। এইটা হলো সবচেয়ে ক্রুশাল ফ্যাক্টর, একটা মারাত্মক জিনিস যার ভ্যালুটা এমন যে যার সঙ্গে নিউকে যদি মাল্টিপ্লাই করো এন্ড দিস ইফ দিস নিউ ইজ ভেরি স্মল, তাহলে কিন্তু এই পুরো জিনিসটা আরো ছোট হয়ে যায়, তাই না? মানে তোমাকে যদি এইচ নিউ এই টোটাল এফেক্টটাকে বুঝতে হয়, তোমাকে নিউটাকে তো আবার বাড়িয়ে রাখতে হবে, হ্যাঁ কি না? সম্ভব না, এই জন্যই বারবার বলছি হাই ফ্রিকোয়েন্সি ছাড়া যেহেতু এইচ ফ্যাক্টর চলে আসে, ইন্টারাকশন মানেই সেখানে এনার্জি ফ্যাক্টরটা আসবে, তাই তোমাকে হাই ফ্রিকোয়েন্সি নিয়ে কাজটা করতে হবে। ও আর একটা কোশ্চেন একটু বলি, এটা খুব মাঝে মাঝে জিজ্ঞেস করে যে কম্পটন এফেক্টে, এটা একটু বাড়িতে স্টাডি করবে, যে আমরা কেন শুধুমাত্র ইলেকট্রনের এফেক্টটাই নিই, কেন হোয়াই উই নট টেক দ্য এফেক্ট অফ দ্য নিউক্লিয়াস অলসো, কেন ভাবি না? বলতে পারবে অ্যান্সারটা? খুব সোজা কিন্তু অ্যান্সারটা এটার মধ্যে লুকিয়ে আছে, এই যে H/m0 EC ইন্টু 1 - cos থিটা। বলো, তুমি তো হোল ক্যালকুলেশনটা ইলেকট্রন ধরে নিয়ে করেছো, সে ফ্রি বাউন্ড হোক যাই হোক, কিন্তু অ্যাটম নিয়ে করছো না কেন? তুমি তো প্রথম থেকে অ্যাটমের মোমেন্টাম, অ্যাটমের এনার্জি এটাও ভাবতে পারতে। অ্যান্সারটা কিন্তু খুব সোজা। অ্যান্সারটা কিরকম? আচ্ছা ভাববে অ্যান্সারটা নাকি বলে দেবো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে একটু ভাববে অ্যান্সারটা, যে আমি অ্যাটমটাকে নিয়ে এখানে পুরো অ্যাটমটা নিয়ে কাজ করলে পরে কি অসুবিধা হতো, আমি শুধু ইলেকট্রন নিয়ে কাজ করলাম। যাক, এই এত কথাবার্তা বলে ফেললাম। আমি বলেছিলাম যে ইন্টারাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার তিনটে ভাবে হতে পারে, আগেও বলেছিলাম। ওয়ান ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট, আদার ইজ দ্য, এই এফেক্টটা পড়লাম কম্পটন এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্টটা ছিল হচ্ছে হ্যাঁ। আমি না পেয়ার প্রোডাকশনটা ডিরেক্টলি এইভাবে ঢুকবো না, আমি অন্য কখনো বলবো বা কিছু বলবো, কারণ আমাকে কিন্তু বলতে হবে যে আমার ক্ষেত্রে সিলেবাস বা ইয়ের থেকেও সিলেবাসের মধ্যেও এগোতে হবে অবশ্যই, তার সঙ্গে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের তো একটা হিস্টোরিক্যাল এভিডেন্স চাই, যার পর যেটা যেটা হয়েছিল। পেয়ার প্রোডাকশনটা শুধু আমি একটা কথা একটু বলে দিই, আমি ওই পেয়ার প্রোডাকশনটা তোমরা একটা শুধু মনে রেখো, এই জিনিসটা না বাড়িতে একটু স্টাডি করবে। ফটো ইলেকট্রিক এফেক্টে এনার্জি রেঞ্জ গুলোর কথা বলছি, এইচ নিউ এই ফ্যাক্টরটা রেঞ্জ হবে হচ্ছে লেস দেন মোটামুটি 5 × 10⁵ এর থেকে কম হলে যদি যে রেডিয়েশনটা পড়ছে তখন তুমি দেখতে পাবে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। যদি তোমাকে দেখতে হয় কম্পটন এফেক্ট, তখন এনার্জি রেঞ্জটা হবে হচ্ছে এই 5 থেকে বেশি, বাট লেস দেন 10⁶, মানে যখন আরো এক ঘর চলে যাবে তখন তুমি দেখবে হচ্ছে কম্পটন এফেক্ট। আর যদি এনার্জিটা ইজ গ্রেটার দ্যান দিস, সরি স্টেবল থাকছে না বোর্ডটা, এনার্জি ইজ গ্রেটার দ্যান দিস হোল ফ্যাক্টর, তার মানে এর থেকে যত বেশি এবার এনার্জি হবে, তখন না দেখো কি মজার কথা, ফটো ইলেকট্রিক এফেক্টে কিন্তু ইন্টারাকশনটা হয়েছিল হচ্ছে একদম বাইরে ইলেকট্রনের সঙ্গে। কম্পটন এফেক্টে ইন্টারাকশনটা হলো হচ্ছে মানে ধরছি লুজলি বাউন্ড, কিন্তু অ্যাটমিক ইলেকট্রনের মানে কি বলবো ভেতরে ঢুকছে আস্তে আস্তে। তুমি এই ব্যাপারটা ভাবো, প্রথমে তুমি একটা মেটাল নিয়ে কাজ করছিলে, তারপরে গ্রাফাইট নিয়ে আসলে, এরপর তোমার যত এনার্জি বাড়ছে তার মানে ম্যাটারের সঙ্গে ইন্টারাকশনের কিন্তু রেডিয়েশনটা জোরালো ইন্টারাকশন হচ্ছে আরো, তার মানে এখানে কিন্তু এবার নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যেতে পারে ভেতরে গিয়ে একদম। এই এখানে যে এফেক্টটা দেখা যাবে তাকে তখন আমি বলবো পেয়ার প্রোডাকশন।
তা আমি এবার একটু একটা কথা বলি, তোমরা এটা পড়েছো পেয়ার প্রোডাকশন জিনিসটা কখনো, মানে এমনি বইয়ে? না হ্যাঁ স্যার। আমি সবিকের পড়া হয়েছে? স্যার ইলেকট্রন আর ওই অ্যান্টি নিউট্রিন ওটা বের হয় না? হ্যাঁ ওটাই, আমি আসছি ওটার মধ্যে। আমরা এইগুলো ডিসকাস নিয়ে নেক্সট দিন আবার ডিসকাস ভালোভাবে করব। আমি এবার একটা কথা এবার একটু বলে দিই, যেহেতু আমার কাছে এই জিনিসটা ভালো করে মনে রেখো, তাহলে আমাকে এর পরে যেটা পড়তে হবে এটাও ইন্টারাকশন উইথ দ্য ম্যাটার এন্ড রেডিয়েশন। এটা কোনটা পড়তে হবে, পেয়ার প্রোডাকশন মানেটা কি এবং কখন এটা হয়, যখন এনার্জিটা বা ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশনটা আরো বেশি হয়েছে। তার মানে কিন্তু মনে রেখো, পেয়ার প্রোডাকশন যেখানে হচ্ছে সেখানে এই দুটো কিন্তু হচ্ছেই, বাট দিস ডমিনেন্ট এফেক্ট। যেখানে কম্পটাউন হচ্ছে সেখানে কিন্তু ফটো ইলেকট্রিক হচ্ছেও, কিন্তু তুমি দেখতে পাবে কম্পটাউন এফেক্টটাকে। কারণ কি, তখন তো এই ফ্রিকোয়েন্সিটা কম্পটাউনের থেকে তো কম, মানে তখন এই এই জিনিসটা ক্লাসিক্যাল হয়ে যাচ্ছে, পিকচারটা তোমাকে দেখা দেবে না, তোমাকে দেখা দেবে কিন্তু এটা বেশি করে। বোঝা যাচ্ছে কি বলছি? মানে যখন তুমি পেয়ার প্রোডাকশন পড়ছো, যদি সব ধরনের আলো এসে পড়ে, তখন এই জিনিসটা ডমিনেন্ট হিসেবে দেখা দেবে তোমাকে। তুমি তো অবজারভার না, তুমি যতক্ষণ কিছু দেখতে পাচ্ছ না ততক্ষণ আর কি মূল্য আছে? একটা ফিলোসফিক্যাল কথা, খুব ভালো কথা বলেছিল মানে আইনস্টাইন, সেটা হচ্ছে এই যে আকাশে আমরা চাঁদকে দেখছি, আমরা দেখছি বলেই কিন্তু চাঁদটা আছে। এরকম মনে হতে পারে যে কবি কবি লাইন হচ্ছে, পোয়েটিক লাইন, বাট যদি আমি না থাকতাম তাহলে তো চাঁদটা থাকার কোনো এক্সিস্টেন্স ছিল না। যেমন ওই ব্ল্যাক ক্যাট প্যারাডক্সটার মতো, তুমি খুলেছো বলেই কিন্তু মানে বিড়ালটা হ্যাঁ যেন মারা গেল। যাই হোক, এবার একটা কথা বলি, আমি পেয়ার প্রোডাকশনটা আসবো। কম্পাউন্ড এফেক্টটা কোন সালে হয়েছিল? এবার সালটা একটু জিজ্ঞেস করে ইতিহাস পড়ে নিই একটু আমরা। মনে আছে কারোর? আগের দিনে বলছিলাম তো। 1900 হ্যাঁ 1900 সালে তো, তখন তো না 1905 এ হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক। ওটা ফটো এডিটিং। 1923 তে। হ্যাঁ ভেরি গুড, 1923। ও কম্পটন, সরি। এইটা যখন প্রপোজাল হয়ে গেল, কম্পটন প্রপোজাল দিয়ে দিল, কম্পটন এবার একটা কথা কম্পটন ফট করে বলে দিল এটা প্রপোজাল দেওয়ার পরে, যে প্রুফও যখন হয়ে গেল, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটাও নিজে বললো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মন দিয়ে, হ্যাজ এ ডুয়াল ক্যারেক্টার। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজ এ ডুয়াল ক্যারেক্টার। একটা কি পার্টিকেল, যাকে আগেই নাম দেওয়া হয়েছিল ফোটন। ফোটনটা অবশ্য আইনস্টাইন শুধু বলেছিল হচ্ছে ইউভির জন্য, কিন্তু এবার থেকে সবার জন্য বলে দিল ফোটন। পেয়ার প্রসেস তখন কিন্তু আবিষ্কার হয়নি, পরে এসে সেটা অনেক। এইটুকু নতুন বলছি আমি, পরে এটা আসবো আবার। পরে তখন এগুলো সব একসঙ্গে তখন কাজে লাগিয়ে দিয়েছিল। আর একটা তো ওয়েভ থাকলোই, সিম্পলি যাকে আমরা ওয়েভ ক্যারেক্টার বলি আর কি। অবশ্যই পার্টিকেল বলতে গেলে ই আর পি থাকবে, ওয়েভ বলতে গেলে নিউ আর ল্যামডা থাকবে, এন্ড দিস অল প্যারামিটারস আর কানেক্টেড উইথ ইচ আদার। মানে ই এর সঙ্গে নিউ আর পি এর সঙ্গে ল্যামডা, দ্য ব্রিজিং ফ্যাক্টর ইজ দ্য এইচ। এইরকম একটা পেপার পাবলিশ করেছিল কম্পটন ওই 1923 সালের দিকে। আবার বলছি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজ এ ডুয়াল নেচার, তার দুটো ক্যারেক্টারই থাকবে। মানে এটা বলেই না লোকে, মানে বলার পরেই অনেক সময় ঘাবড়ে গেছে এটা বলে, যে হ্যাঁ বলেও তো ফেললাম। মানে এই প্রশ্নটা লোকের মাথায় ঘুরছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন, তাই না? আমি ডুয়াল বলছি, তাহলে শুধুমাত্র কম্পাউন্ড এফেক্ট হবে তখনই দেখতে পাবো, অন্য সময় দেখতে পাবো না? এটা তো বাজে প্রশ্ন, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে কি বলছি? এটা কিন্তু মাথায় রাখবে বাবা। এটা এটা কিন্তু এর মধ্যে নেই, কিন্তু আমি তোমাকে এইটুকুন বলতে পারি, দেখতে পাচ্ছ না এটা ওই সিস্টেমের সঙ্গে অবজারভারের ইন্টারাকশনটা এমন ভাবে হচ্ছে তোমাকে দেখাতে পারছে না। তখন ওয়েভ ক্যারেক্টারটা আসছে না, ফ্রিকোয়েন্সি হাইতে গেলে পরে পার্টিকেল ক্যারেক্টারটাই ডমিনেট করছে। এগুলো বারবার নিজের মধ্যে বলো, নিজের মধ্যে বলো, দেখবে একটা সময় কোয়ান্টাম গ্রিপে চলে আসবে। শুধু বই পড়ে না, ডিসকাশনটা মাথার মধ্যে রাখতে হবে এই জিনিসটা, যে হচ্ছে বটে, কেন হচ্ছে না, কেন পাবো না, অঙ্ক দিয়ে এগুলো বোঝা যাবে না। ফিলোসফিক্যাল গাইডেন্স আছে, একটু মাথার মধ্যে ঘোরাতে হবে। এনিওয়ে, ওই সময় একটা বেশ অদ্ভুত জিনিস কাজ হয়েছিল। মরিস দাব্রয় বলে একজন লোক ছিল, ও কিন্তু ওই দাব্রয় না, উচ্চারণটা অন্য, মরিস দাব্রয়। এ ছিল ফিজিসিস্ট, আর এ মোটামুটি কম্পটনের সঙ্গে বেশ বন্ধুত্ব ছিল, আর কম্পটনের এক্সপেরিমেন্টে খুব সাপোর্টও করেছিল। এর ভাই ছিল হচ্ছে লুই দাব্রয়। একটু তো ইতিহাস পড়তে মাঝে মাঝে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে পড়তে। মানে যাকে আমরা চিনি, দিব্রগলি উচ্চারণটা করবে না সব জায়গাতে। হ্যাঁ দাব্রয় উচ্চারণ, দাব্রয়, দিও না, দাব্রয়। হ্যাঁ, লুই দাব্রয়, ফ্রেঞ্চ।
এবার কিন্তু যখন কম্পটাউন্ড বলে ফেললো তখন মরিস দেব্রয় বলে ফেললো যে হ্যাঁ আমি সাপোর্ট করছি তোমাকে, তোমার লেখাপত্র ঠিকই আছে, লজিক্যাল হচ্ছে। আর ওর ভাই যে লুই দাব্রয়, যাকে আমরা চিনি মোটামুটি ফিজিক্সের টার্মসে, ও কিন্তু পড়তো হিস্ট্রি, জানো তো, ও ইতিহাস নিয়ে পড়তো কিন্তু। অদ্ভুত ব্যাপার, আচ্ছা, আচ্ছা। ফট করে ইতিহাস থেকে তখন চেঞ্জ করেও ফিজিক্সে চলে এসেছিল। দেখলো যে এরকম ইন্টারেস্টিং, মানে তখন লোকে সবই জানতো আসলে, তখন লোকে অনেক সময় সংস্কৃত চর্চাও করতো, ইংরেজি ইতিহাস মানে তখন আসল পড়াশোনাটা তখনই হতো। আমি অঙ্ক পড়ছি বলে অনার্সে ওটাই পড়বো তা না, ম্যাথামেটিশিয়ান মানে সে সবই জানে। দেখো নিউটন কিন্তু অ্যাকচুয়াল ম্যাথামেটিশিয়ান, ক্যালকুলাস আবিষ্কার হ্যাঁ, করে গেছে, এই করেছে, কিন্তু ফিজিক্সটা হচ্ছে সাইডে, ও আপেল আপেল পড়ছে তাহলে গ্র্যাভিটি বলে, এরকম ঘটনা আর কি। ওটা বাজে, মানে ওটা লেস ইম্পর্টেন্ট ছিল অনেকটা তাদের কাছে। লুই দা ব্রয় ফট করে এটা বলে ফেললো 1924 সালে, ঠিক 1 বছর পরে, ঝোঁকের মাথায়। কম্পটন কি বলেছিল যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দ্যাট হ্যাজ এ ডুয়াল নেচার, ওয়েভ পার্টিকেল দুটো ক্যারেক্টারই থাকবে। লুই দা ব্রয় বলল না, শুধু রেডিয়েশনের না, এই ইউনিভার্স, মনে রাখবে আমাদের এই হোল ইউনিভার্স তৈরি হয়েছে দুটো জিনিস দিয়ে। আমরা বলি না 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমাদের ফিজিক্সের কাছে ইউনিভার্সের দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হলো ম্যাটার আর একটা হলো ওয়েভ। এছাড়া ইউনিভার্সে আর কিচ্ছু নেই। ভেবে দেখবে কথাটা, ম্যাটার মানে পার্টিকেল, মানে এনার্জি আর মোমেন্টাম আছে, আর বাকিটুকু হচ্ছে ওয়েভ, সাউন্ড যাচ্ছে, হিট পড়ছে, লাইট পড়ছে, যার ফ্রিকোয়েন্সি ওয়েভ লেন্থ আছে। ওই জন্য এই সমস্ত কথা মাথায় রেখে লুই দাব্রয় বলে ফেললো এই কথাটা যে নট অনলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এভরি ম্যাটার ইন দিস হোল ইউনিভার্স, সবার জন্য বলে দিল, এভরি ম্যাটার ইন দিস হোল ইউনিভার্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ওয়েভ লাইক ক্যারেক্টার। এতক্ষণ ধরে কি বলা হচ্ছিল যে রেডিয়েশনটার পার্টিকেল ক্যারেক্টার থাকবে, ডুয়াল ক্যারেক্টার আছে, ও ঠিক উল্টো করে দিল কনসেপ্টটাকে, কি বলে ফেললো যে যে কোনো ম্যাটারের ওয়েভ লাইক ক্যারেক্টার আছে। বোঝা যাচ্ছে কি বলছি? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। যে কোনো ম্যাটারের, নট এ ম্যাটার অফ জোক কিন্তু এটা, যে কোনো ম্যাটারের ওয়েভ লাইক ক্যারেক্টার আছে, আর যে ওয়েভটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড, দ্যাট ওয়েভলেন্থ ইজ গিভেন বাই h/p। তুমি বলবে স্যার এটা তো ফোটনের জন্য পেয়েছিলাম, না 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 না, তখন কিন্তু ডাব্লুআই ছিল না ফোটনের জন্য, তুমি কিন্তু আইনস্টাইন রিলেশনটা ইউজ করে নিয়ে এটা পেয়েছো। ও কিন্তু ডিরেক্টলি এবার বললো না, সবার মধ্যে এই প্রপার্টি থাকতে হবে, সবার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকতেই হবে, তাছাড়া হতে পারে না। এখন হতে পারে না বললেই তো সম্ভব না। এবার লোকে এবার ঘাবড়ে গেল, আরে তুই কি বলছিস, রেডিয়েশন অব্দি সব ঠিকঠাক ছিল, ফট করে ম্যাটার ফ্যাটার নিয়ে চলে আসলি, কেউ ওকে মানতে চাইছে না। তার 4 বছর পর 1928 সালের দিকে মোটামুটি আইনস্টাইন এবার বললো না না, ও যা বলেছিল ঠিকঠাক বলেছে। কারণ তখনই ওই সময় পরে আইনস্টাইন আর এই ডেভিসন জার্মার, লোরেন্স এবং অন্যান্য অনেক আরো সায়েন্টিস্ট ওর এই প্রপোজালটাকে না এক্সপেরিমেন্টালি এস্টাবলিশ করে ফেললো যে সত্যিকারের ম্যাটার মানে সত্যিকারের পার্টিকেল যেগুলো চোখে দেখা যায়, যার মাস আছে, ওই ফোটনের মতো না, যেটা একটা পার্টিকেল ক্যারেক্টার সেরকম না কিন্তু। মানে দেখো ফোটনটা কিন্তু এসছে আগে ওয়েভ তারপরে ফোটন, কিন্তু আমার কাছে দরকার আগে পার্টিকেল তার কোনো ওয়েভ আছে কিনা। তোমাকে যদি বলে শুধু ফোটন, তার কোনো মানে আছে? কেউ যদি বলে হ্যাঁ এটা ফোটন যাচ্ছে, মানে নেই। মানে আছে কিন্তু রেডিয়েশন যাচ্ছে, তার এনার্জি কনসেপ্টটা হচ্ছে ফোটন, এইচ নিউ করে। কিন্তু আমার কাছে ধরো একটা ইলেকট্রন মুভ করছে, লোকে বললো এর সঙ্গে কোনো ওয়েভ আছে লাগানো এর গায়ে, বা এর কি কোনো ওয়েভ ক্যারেক্টার সে শো করবে? কোশ্চেনটা কিন্তু এইখানে ও তুললো কথাটা, ও বললো হ্যাঁ করবে। যে কোনো ম্যাটার, যে কোনো পার্টিকেল যেটা এক্সিস্ট করে এই নেচারের মধ্যে, যার সত্যিকারের মাস আছে, সেটা করবেই। এন্ড করবে কি করে? এই প্রপার্টি নিয়ে, ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। বোঝা যাচ্ছে তো কি বলছি? ঠিক আছে। হ্যাঁ এইবার Yes, একটা sir. এইবার একটা কথা আমাকে বলো, তোমাকে জাস্ট দুটো এক্সাম্পল আমি বলছি। যে ধরো তুমি একটা ছোট্ট বলকে নিয়েছো, একটা যে কোনো ক্রিকেট বল, টেনিস বল, যাই বল হোক, একটা ক্রিকেট বলের কত মাস, ধরে না এটা খুব বেশি মাস 1 কেজি। সেই বলটা মনে কর মুভ, হ্যাঁ ও একটা কথা বলেছিল যে মুভিং, হ্যাঁ এই মুভিং কথাটা বলেছিল, এই কথাটা কেন এনেছিল তার কারণ হচ্ছে ওই যেহেতু রেডিয়েশনটা মুভ করে বলে ফোটনটা এসছে, এমনি অবস্থাতে কোনোভাবে ইন্টারাকশন করবে না, তাই চুপচাপ যখন, দেখো যে চুপচাপ বসে আছে তাকে কিন্তু আমার কোনো কাজও নেই,
তোমাকে গিয়ে তো জিনিসটাকে নিয়ে তো ফেলতে হবে ওর ঘাড়ে, তাতে মুভিং তো করাতেই হবে। ওই জন্য মুভিং ম্যাটার অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ আ ওয়েভ উইথ ইট, এই কথাটা অ্যাসোসিয়েট করেছিল। যাই হোক, তাই দেখো ল্যামডা যখন h/p তুমি ভাবছো একটা বল নিয়ে কাজ করছো যার মাস হচ্ছে ধরে নাও 1 কেজি, আর ধরো যে মোটামুটি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, দেখো তো তার ল্যামডা কত হবে বলো তো, তাড়াতাড়ি করে ফেলো দেখি মুখোমুখি ক্যালকুলেশনটা। একটা অর্ডার বলো, অর্ডার বলো, 6.6 বসাতে হবে না, একটা অর্ডারটা বলো কত হচ্ছে। 1000 মানে ওটা 1000 আর এটা হচ্ছে 10 10^19 না 29 -29 তুই কি জুল, তুই মনে কর যদি জুলে টুলে মানে এসআই তে করলে পরে মোটামুটি -25 আসবে, হয়তো অ্যাংস্ট্রম এরকম অর্ডারে আসবে, সরি মিটার অর্ডারে আসবে। ঠিক আছে তুই ধর 28 29 বললি, এটা আমি ধরি তোরটাই ঠিক আছে, ঠিক আছে। এবার তুই ধর যে তোর কাছে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটার মনে কর মাস হচ্ছে তুই জানিস 10⁻31 কেজি, 9.1। আর ধর ইলেকট্রনটাকে তুই একটা মুভ করিয়েছিস, ইলেকট্রনটা সহজে এমনি মুভ করবে না, চার্জ পার্টিকেল, তার একটা পোটেনশিয়াল ডিফারেন্স দরকার। তার ধর তার কাইনেটিক এনার্জিটা হচ্ছে 100 কেইভি, কিলো ইলেকট্রন ভোল্ট। বোঝা যাচ্ছে ইলেকট্রন ভোল্ট মানে কি, 100 ইভি ধর, ঠিক আছে, কম বেশি নিচ্ছি না আমি। তার মানে 100 × 1.6 × 10⁻19 জুল। তুই যদি এবার এইটাকে বসিয়ে দিস, তাহলে তখন মোমেন্টামটা হবে হচ্ছে, দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, তাহলে মোমেন্টামটা হচ্ছে √2mE_k, তাই না? এটা তো হয়, এটা তো আমরা জানি যে কোনো বেসিক মোমেন্টাম এনার্জি রিলেশন। হ্যাঁ। তা তুই যদি এটা বসিয়ে দিস, তারপরে ক্যালকুলেশনটা করিস, এইচ এর ভ্যালুটা বসিয়ে এমটাকে বসালি, তখন দেখবি তুই ল্যামডাটা মোটামুটি এরকম রেঞ্জে পাচ্ছিস, 1.2 অ্যাংস্ট্রম বা 1 অ্যাংস্ট্রমের মতো। ফের পার্থক্যটা বোঝ। আমি একটা রাফ ক্যালকুলেশন করলাম। প্রথম একটা টেনিস বলকে নিলাম যার মাস হচ্ছে 1 কেজি, নর্মাল স্পিডে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, বেশি স্পিডে গেলে আরো ছোট হবে, যাচ্ছি না ওই জন্য আমি, দেখা যাচ্ছে ল্যামডা হচ্ছে এইটা। এবার একটা ইলেকট্রনকে নিলাম নর্মাল আমাদের বাড়িতে, বা একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে যাকে আমি মুভ করাতে পারি, কনসেপ্ট আমি বলছি শুধুমাত্র, রিয়ালিটি নাও হতে পারে। সেই সব ক্যালকুলেশন করে দেখলাম ল্যামডা কত পাচ্ছি, 1 অ্যাংস্ট্রম। এবার আমাকে বল, যদি ডিব্রগলি কথাটাই বললাম, ডাব্রয় বলছি না, ইফ ডিব্রগলি ইজ রাইট, তাহলে ওই বলটারও ল্যামডা, তোমাকে বলটারও ওয়েভ লেন্থ একটা থাকবে, বলটার সঙ্গে ওয়েভ লাগানো থাকবে, আবার ইলেকট্রনটার সঙ্গে ওয়েভ লাগানো আছে, তাই তো? ভ্যালুগুলো আলাদা পাচ্ছ তুমি। হ্যাঁ। তার মানে তোমাকে দুটোকে ডিটেক্ট করা উচিত, হিসাব মতো খুঁজে পাওয়া উচিত তো। হ্যাঁ। পট করে বলে ফেললাম অথচ জিনিসটা নেই, তা তো বললে হবে না। এবার তুই ভাব, সিম্পল একটা এক্সপেরিমেন্টের কথা আমি তোকে বলছি, যে তো অপটিক্সে তোরা পড়েছিস, ওয়েব অপটিক্সে ডিফ্রাকশন পড়েছিস। হ্যাঁ। সেখানে মনে আছে একটা এমনি কন্ডিশন আসতো যে a sin θ = n ল্যামডা, হ্যাঁ। ম্যাক্সিমা ট্যাক্সিমা বার করার জন্য, যে একটা স্লিট ছিল, এখানে আমি পাচ্ছি এই পয়েন্টে গিয়ে কিছু ম্যাক্সিমা পাচ্ছি, লাইটটা যেন বেন্ড করে যাচ্ছে মনে হচ্ছে, জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নে একটা স্পট পাওয়া যাচ্ছে। পড়েছিস না ওয়েব অপটিক্সে? হ্যাঁ স্যার। মানে আমি বলতে চাইছি এনটাকে তুই 1 করে দে, ধর প্রিন্সিপাল ম্যাক্সিমা সবচেয়ে যার ইন্টেন্সিটি বেশি, বা গ্রেটিং তুই ধর d sin θ = n ল্যামডা, একই কথা হলো। সোজা কথা, সাইন থিটা মানে কত, অফ দ্য অর্ডার অফ, তার মানে λ/d, তাই তো? ঠিক আছে তো, λ/d। হ্যাঁ। অর্থাৎ অর্থাৎ যদি তোমার ল্যামডাটা এইখানে, ভালো করে বুঝবে এই জায়গাটা, মনে করো যে তোমার λ/a বা λ/d ইজ ভেরি স্মল, ইজ টেন্ডস টু 0, মানে তোমার যে ডিফ্রাকশন যেখানটা হচ্ছে সেই জায়গার যে ডাইমেনশনটা সেটা খুব ছোট, বা সেটা খুব বড়, সরি সেটা খুব বড় হতে হতে যাচ্ছে। তার মানে তোমার কাছে ওই ছোট জিনিসটা আর নেই, এটা বড় হয়ে একটা জানলার মতো হয়ে গেছে। তুমি তখন কি ডিফ্রাকশন এফেক্ট দেখতে পারবে? না। দেখতে পাচ্ছ না, কারণ তখন তো λ/d 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ। দেখা যাবে না কিন্তু হিসাব মতো। তার মানে কোনো একটা এফেক্টকে দেখতে গেলে তোমার ওয়েভলেংথটা যেমন তোমাকে দেয়া হবে,
তার করেসপন্ড এই যে ডি ভ্যালুটা, এই মনে করো এটাই আমার ডিফ্র্যাকশন স্লিটটা, এটাকে ছোট হতে 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 সেই ল্যামডার কাছাকাছি অন্তত যেতে হবে, হ্যাঁ, কম্পারেবল হতে হবে। কম্পেয়ারেবল হতে হবে, সোজা কথা। তার মানে একটা সিস্টেমকে, মানে আবার সে একই কথা, তুমি এটা কোনোদিন বলতে পারো না যে ভাবো যে তোমরা আশা করি খেলাধুলা দেখো একটু, যে তুমি বলছো যে মারাদোনা ভালো না মেসি ভালো, এটা বলা যায় না, কারণ দুজন দু সময় খেলেছে, ওইভাবে কম্পেয়ার করাই যাবে না কোনোদিন। তার মানে যে কোনো জায়গায় তোমাকে কম্পেয়ার করতে হয়, তোমাকে দুটোকে সেম স্টেটাসে আনতে হবে রে বাবা। তার মানে যদি তোমাকে একটা টেনিস বলের জন্য যার ক্যালকুলেশনটা করলাম তার ডি ব্রগলি ওয়েভের এক্সিস্টেন্সটাকে বুঝতে হয়, তাহলে তোমার এরকম একটা ইনস্ট্রুমেন্টাল ডিভাইস লাগবে যার সাইজটা হচ্ছে এত 10⁻28 মিটার, বোঝা যাচ্ছে? সেটা যেমনই হোক না কেন, আমি ডিফ্রাকশনের কথা বলছি না, কিন্তু আমি বলছি যদি সিস্টেমটার ওয়েভলেন্থটাকে মেজার করতে হয়, তাহলে এমন একটা ডিভাইস আমার দরকার যে ওয়েভলেন্থটাকে মেজার করবে। সেই ডিভাইসটার মানে ইনস্ট্রুমেন্টাল সাইজটা হবে হচ্ছে এইটা 10⁻28 মিটার। বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ 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 আবার তুই যদি ভাবিস যে ইলেকট্রনটার ওয়েভলেন্থটাই মেজার করবো 1 অ্যাংস্ট্রম, তাহলে এমন একটা ইনস্ট্রুমেন্ট নিতে হবে যার ডিটেকশন পাওয়ারটা হবে হচ্ছে ওই 1 অ্যাংস্ট্রমের মতো। তুই এইভাবে ভাব। কিন্তু তুই ভাব যে আমাদের এই হোল ইউনিভার্সে আজকে পর্যন্ত, আজকে এখানেও দাঁড়িয়ে, আজকে 2021 সাল, করোনা ভাইরাস চলছে এই মার্কেটে, লোকে বিশাল কোয়ান্টাম কম্পিউটিং হেনা তেনা প্রচুর কঠিন ব্ল্যাক হোল ফ্ল্যাক হোল নিয়ে কাজকর্ম করছে, এরকম কোন রকম যন্ত্রপাতি লোকে বানিয়েছে যেখানে অত ছোট জিনিস মেজার করা যেতে পারে? না, একদম না স্যার, সরি। তাহলে এটা আমাদের ইনএফিসিয়েন্সি। বলেছিলাম না যে ব্ল্যাক বডি রেডিয়েশনে মানে আমরা কেন বুঝতে পারি না সবকিছু কথা, বা সিম্পল পেন্ডুলামে কোয়ান্টাম এফেক্টটা বুঝতে পারছি না কেন? আমাদের ইনএফিসিয়েন্সি। ওই এইটার জন্য সবচেয়ে বদমাইশ জিনিসটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তুমি এইটা ডিটেক্টই করতে পারবে না কোনোভাবেই, তোমার কাছে ওই ডিভাইসই নেই। সম্ভব হচ্ছে এইটা ডিটেক্ট করা কোনোভাবে, 1 অ্যাংস্ট্রমকে পাওয়া যেতে পারে। কারণ কি? তোমার কাছে এরকম একটা ডিভাইস আছে, সেটার নাম কি জানো? বলতে পারবে কোনো একটা জিনিসের কথা, সিস্টেমের কথা যার ফিজিক্যাল ডাইমেনশনটা হচ্ছে 1 অ্যাংস্ট্রমের মতো? অনেক ফিজিক্যাল সিস্টেম তো পড়েছিস, রিয়েল ফিজিক্যাল সিস্টেম নেচারের মধ্যে পাওয়া যায় যার মোটামুটি ডাইমেনশন এরকম শুধু অ্যাংস্ট্রম অর্ডারে। এনি আইডিয়া? বলে দিচ্ছি, সেটা হলো ক্রিস্টাল। আবার কারণ কি? ক্রিস্টাল বা যে কোনো তুমি চিনির দানা বলো, সোডিয়াম ক্লোরাইড বলো, যে কোনো ক্রিস্টাল বলো, তার মধ্যে অ্যাটমগুলো যে বসে আছে রেগুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে, তাদের মধ্যেকার গ্যাপগুলো কিরকম, কত অর্ডারে হয়? সেই অ্যাংস্ট্রম অর্ডারে হয় কিন্তু। ঠিক আছে? কারণ ততক্ষণে কিন্তু ক্রিস্টাল কিন্তু মোটামুটি জেনারেল পরীক্ষা আবিষ্কার হয়ে গেছে। ক্রিস্টাল কিন্তু সেপারেটলি লোকে আবিষ্কার করে ফেলেছে, ক্রিস্টালাইজেশন প্রসিডিওর লোকে জানে, চিনির ডালা বানিয়ে ফেলছে, নুন বানিয়ে ফেলছে, এটা ছোটবেলা থেকে লোকে জানে। ঠিক আছে? আর ক্রিস্টালের ভেতরটা লোকে দেখেও ফেলেছে কিন্তু এক্স রে দিয়ে। এটা ভাবো কি অবাক কাণ্ড। এক্স রে দিয়ে লোকে দেখেছিল, ক্রিস্টালকে দেখতে গেলে লোকে জানতো যে এক্স রে লাগবেই, কারণ এক্স রে ওয়েভলেন্থটা মোটামুটি অ্যাংস্ট্রম অর্ডারে হয়। কিন্তু আমার কথা, আমি কিন্তু এক্স রে দেখতে চাইছি না, সেটা আমি কম্পাউন্ড এফেক্টের মধ্যে কিন্তু এক্স রেটাকে অ্যাপ্লাই করেও ফেলেছি, ওই ওখানে ক্রিস্টাল লাগছিল। কিন্তু আমার কথা হচ্ছে আমি ইলেকট্রনটার ডি ব্রগলি ওয়েভলেন্থটাকে এক্সিস্ট মানে কি করে বুঝতে পারবো সত্যি আছে, তাহলে আমার একটা ডিভাইস দরকার। সেই ডিভাইসটাকে কিন্তু আবার তুমি চুজ করতে পারছো অ্যাজ এ ক্রিস্টাল হিসেবে। কেন? কারণ ক্রিস্টালটার ভেতরে ডাইমেনশনটাও অ্যাটমিক সেপারেশনটা কত, সেটাও কিন্তু অ্যাংস্ট্রম অর্ডারেই হচ্ছে। তবে লোকে এবার প্রপোজাল দিল যে তুমি যদি সত্যি তোমাকে ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থকে বুঝতে হয়, তাহলে কেন না তুমি আবার ক্রিস্টালকে নিয়ে আসো, ক্রিস্টালের সঙ্গে ইলেকট্রনকে ইন্টারঅ্যাক্ট করাও। তার মানে এখন সোজা কথা, তোমাকে একটা সোর্স লাগবে, যে সোর্স থেকে তোমার ইলেকট্রন গুলো বেরোবে। হতেই পারে তুমি যে কোনো একটা সোর্স এমন নিচ্ছ যাকে গরম করলে ইলেকট্রন গুলো বেরিয়ে আসে, তাকে আমরা বলি হট ক্যাথোড। অনেক জিনিস এরকম আছে যেগুলো হাই টেম্পারেচারের পরে
থার্মাল ইলেকট্রন বেরিয়ে আসে, এটা লোকে জানতো, তখন চলে আসতে পারে, এনার্জি কালেক্ট করে ইলেকট্রনগুলো বেরিয়ে আসলো। তা কোনোভাবে আমি যদি ইলেকট্রনটাকে এরকম একটা ক্রিস্টালের উপর ফেলতে পারি, তাহলে কে বলতে পারে না যে তখন ক্রিস্টালের সঙ্গে ওই ইলেকট্রনটার ইন্টারাকশনটা, মন দিয়ে শোনে জায়গাটা, পার্টিকেলের মতো ইন্টারাকশন হবে না, বরং ওয়েভের মতো ইন্টারাকশন হবে। এইবার লোকে বুদ্ধি খেলাচ্ছে কিন্তু। তুই ভাব কম্পটন এফেক্টে কি করেছিল, এক্স রে ফেলছিল, ওয়েভ ফেলছিল, ফেলার পর লোকে দেখলো যে ইন্টারাকশনটা কিরকম হয়েছে, পার্টিকেলের মতো ইন্টারাকশন, তাই না? তাই তো? এইখানে লোকে উল্টো কথা বললো সেই লজিকটাকে ধার করে, যে তুমি ক্রিস্টালকে নাও, মানে ক্যালকুলেশন করে দেখছি ডাইমেনশনটা ম্যাচ করছে, এরকম একটা এক্সাম্পল নিলে পরে তুমি উল্টো ভাবে ইলেকট্রন বিমটাকে এবার ফেলো ক্রিস্টালের উপর। তুমি জানো ইলেকট্রন ইজ এ পার্টিকেল, অনেকগুলো ইলেকট্রনকে ফেলে দাও ক্রিস্টালের উপর, কিন্তু এবার ভাবো যদি বাই চান্স হয়ে যায় যে ইলেকট্রনটার সঙ্গে ক্রিস্টালটা ইন্টারাকশন পার্টিকেল পার্টিকেল না হয়ে ওয়েভের মতো ইন্টারাকশনটা যদি হয় বাই চান্স, মানে ওখানে হয়েছিল এক্স রে গিয়ে ইন্টারাক্ট করছে ক্রিস্টালের সঙ্গে অ্যাজ এ পার্টিকেল, আমি এখানে পার্টিকেল ফেলবো ক্রিস্টালে, কিন্তু ইন্টারাকশনটা হবে অ্যাজ এ ওয়েভ। মানে যদি ভাইস ভার্সা উল্টো জিনিসটা সত্যি হয়, অর্থাৎ আয়নার এদিকে ওদিক আমি দাঁড়িয়ে যদি থাকি, লোকে এই আইডিয়াটা ভেবেছিল এবং ভাবার পরেই বেশি দেরি করেনি, তখনই জার্মান এক্সপেরিমেন্টটা। তখনই ডেভিসন আর জার্মার চলে এসেছিল। আমি আর এক্সপেরিমেন্টের মধ্যে যাব না, আমি লজিকটা কোথায় এসেছিল বোঝা গেল, কেন লোকে এনেছিল লজিকটা। ব্যাস, তাহলে এই অবধি ভালো করে গুছিয়ে পড়ো, আমরা নেক্সট দিন তাহলে ডেভিসন জার্মারটা হয়তো একটু তোমরা পড়েওছো হয়তো, আমরা না হয় একটু ডিসকাস করে এই অবধি পড়ো যে কেন ডি ব্রগলি বললেও সেটা নর্মাল পার্টিকেলের জন্য তুমি বুঝতে পারবে না, কারণ ডাইমেনশন তোমার খুব ছোট হয়ে যাচ্ছে, তোমার সেই রকম জিনিস চাই, সেটাই তুমি বুঝতে পারবে ইলেকট্রনের জন্য, কারণ সেই রকম জিনিস তোমার কাছে আছে ক্রিস্টাল। আর জোর করে কেন করা হলো, কারণ একটা অলরেডি এফেক্ট পাওয়া গেছিল যেখানে ওয়েভের পার্টিকেল নেচার তুমি বুঝে গেছো, তাই লোকে এবার ভাবলো যে আমি এবার উল্টো কাজটাও তো পেতে পারি, পার্টিকেল ওয়েভ নেচার কে জানে যদি পেয়ে যাই বাই চান্স, এক্সপেরিমেন্ট করতে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, ইভেনচুয়ালি পাওয়া গিয়েছিল, এটা লাকের ব্যাপার সম্পূর্ণ, এবং নেচার সাপোর্ট করেছিল। ঠিক আছে স্যার, যত ছোট পার্টিকেল হবে তার ওয়েভলেন্থটা বড় হতে থাকবে। অবশ্যই, এটা বোঝাই তো যাচ্ছে, মানে এটা যেন ভগবান আশীর্বাদ করেছে যে তুই খুব ছোট বলে তোকে আমি ওয়েভ নেচারটাকে জোর করে আরো বেশি করে তোকে দিচ্ছি, তোকে তো লোকে দেখতে পায় না, তাই লোকে তোকে ফেলনা ভাবে, তুই দুটো এফেক্টই তোকে আমি দিয়ে রাখবো, যা তুই পার্টিকেলের মতো করে কখনো কখনো নিজেকে দেখাবি, কখনো কখনো ওয়েভের মতো করেও নিজেকে দেখাবি। আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে ওয়েভের পার্টিকেল ক্যারেক্টারটা নিয়ে আমার বিশেষ কোনো আলোচনার মধ্যে আমরা এরপরে না ভুলে যাবো, আমরা রেডিয়েশন ভুলে যাবো, ফটোইলেকট্রিক এফেক্ট ভুলে যাবো, কারণ আমার চিন্তা ভাবনা হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে, সত্যিকারের পার্টিকেল নিয়ে, ইলেকট্রন কি করছে, প্রোটন কি করছে, নিউট্রন কি করছে, এগুলো নিয়ে। এবং তখন যদি তাদেরকে কথায় ভাবতে চাই, তখন তাদের কিন্তু ওয়েভ ফেনোমেনাটাকে তোমাকে পিকচারে আনতেই হবে, কারণ সে যখন কোনো একটা সিস্টেমের সাথে ইন্টারাকশনটা করবে, তখন কিন্তু সে পার্টিকেল হয়েও ইন্টারাকশনটা করতে পারে, সেটা অবভিয়াস, আবার ওয়েভের মতো করতে পারে, এটা অবভিয়াস এতক্ষণ ছিল না, কিন্তু এবার হয়ে যাবে। এবং তখন তোমাকে দুটোকে স্বীকার করতে হবে যে কখনো কখনো সে ওয়েভ নেচার দেখাবে, কখনো কখনো সে পার্টিকেল নেচার দেখাবে, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, দ্যাট উইল ডিপেন্ড অন হুইচ সিস্টেম ইট উইল ইন্টারঅ্যাক্ট, দ্যাট উইল ডিপেন্ড অন যে তুমি অবজারভেশনটা কি করে করছো। এইবার এই সময় প্রথম আসবে যেখানে মাইক্রোস্কোপিক সিস্টেমের ডাইনামিক্স করার জন্য তোমার নতুন একটা মেকানিক্স লাগবে, যেখানে সিস্টেম একা নেই, সিস্টেমের সঙ্গে অবজারভারও একসঙ্গে রিলেটেড হয়ে যাবে, এবং এই নতুন মেকানিক্সটাই নাম দেওয়া হবে কি, কোয়ান্টাম মেকানিক্স। বোঝা গেল? আসবো, আর গোলাবো না আজকে, আজকে অফ করে দিচ্ছি, আবার দু একদিন পরে বসবো, কিন্তু এই অবধি ভালো করে বাইজার বইটা ভালো করে পড়ো, বাইজারটা পড়ো একটু, বাইজার পড়তে পারো, আর এটা কি বলেছিলাম রেজনিক আইসবার, খুব ভালো করে পড়বে আপ টু এডি ব্রগলি অবধি, ঠিক আছে? ওকে দেন। ওই কম্পটনটা হচ্ছে অ্যাটমে হয় না, বিকজ অ্যাটম কি নিউট্রাল, এই জন্য? না না, চার্জ ফ্যাক্টর তো এখানে কিছু আনিনি বাবা, আমি কোনো কুলম্বিক ইন্টারঅ্যাকশন নিয়েছি, অ্যানসারটা কিছু না, এই যে h/m0 e/c আছে না, তুমি যদি এখানে অ্যাটমকে নাও তাহলে তো আর ইলেকট্রনের মাস এখানে বসবে না, তখন তোমার তো পুরো অ্যাটমটার মাস বসে যাবে না, এটা 2000 টাইমস হেভি, তখন তার মানে তো ডেল্টা ল্যাম্ডা আরো ছোট হয়ে গেল, তখন হাই ফ্রিকোয়েন্সি দিয়েও তুই ডিটেক্ট করতে পারবি না। ঠিক আছে, বোঝা গেছে তো? এই যেমন দেখ রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড স্ক্যাটারিং যখন তুই পড়েছিস ছোটবেলায়, জানি না পড়েছিস কিনা, কুলম্বি স্ক্যাটারিং যখন, এই গোল্ড ফয়েল যে এক্সপেরিমেন্টটা, যে
অ্যাটমের বেশিরভাগ হ্যাঁ। জায়গাটায় ফাঁকা, ছোট জায়গায় নিউক্লিয়াস বসে হ্যাঁ। আছে, তুই কিন্তু সেখানে ইলেকট্রনের কোনো এফেক্ট ধরিসনি, তুই সেখানে কিন্তু নিউক্লিয়াসে এফেক্ট ধরতিস। উত্তরটা কিন্তু একই, ওখানে ইলেকট্রন ধরলে পরে তুমি এফেক্ট টেরই পাবে না। সবকিছু টের পাওয়ার ব্যাপার। টের পেতে গেলে সবসময় যে তুমি একা দায়ী তাও নয়, যে টের পাওয়াচ্ছে সেও দায়ী হতে পারে। সব ফিলোসফিক্যাল আবার। ঠিক আছে, চলো আজকে তাহলে টাটা, পরে কথা হবে। ওকে, থ্যাংক ইউ, বাই। ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, ওকে।